হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা আগের দুটো লেকচার দেখেছো। লেকচার 1-2 যদি না দেখে থাকো, আগে তোমরা লেকচার 1-2 দেখবে। আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিয়েছি, তারপর তোমরা লেকচার 3 দেখবে। ঠিক আছে, আজকে আমরা কারেন্ট ইলেকট্রিসিটি লেকচার 3 নিয়ে আমরা আলোচনা করব। দেখো ফার্স্ট কি আছে। ফার্স্ট আছে ইলেকট্রিক সেল, তড়িৎ কোষ। কি আছে বললাম? ইলেকট্রিক সেল, তড়িৎ কোষ জিনিসটা কি? মনে করো আমি এই একটা কন্টেনার নিলাম। না, হবে না। আমি এই একটা কন্টেনার নিলাম, যার মধ্যে আমি সালফিউরিক অ্যাসিড রাখবো। যার মধ্যে আমি কি করব? সালফিউরিক অ্যাসিড রাখবো। এটার মধ্যে আমি সালফিউরিক অ্যাসিড রাখবো। সালফিউরিক অ্যাসিড H2SO4, এটা ভেঙে গিয়ে কি হবে? H++, আর এটা হবে SO4-। সালফিউরিক অ্যাসিড ভেঙে যাবে H++, আর এটা কি হবে? SO4-। হ্যাঁ স্যার, ঠিক বলেছেন, আপনি ঠিক বলেছেন। এবার এখানে একটা আমি রড ডোবাবো। কিসের রড? বলছি, সময় দাও, ভালো করে মন দিয়ে, ভালো করে মন দিয়ে শোনো। কিসের রড? এখানে আমি একটা রড ডোবাবো। এইটা হচ্ছে লেড অক্সাইড, আর এটা হচ্ছে লেড। একটা হচ্ছে লেড অক্সাইড, আর একটা হচ্ছে লেড। এবার এই H++ আয়নগুলো লেড অক্সাইডের দিকে ভালোবাসার টানে এগিয়ে যাবে। গিয়ে কি করবে? এখানে প্লাস প্লাস দিয়ে দেবে। কে? H++ দিয়ে এই হাইড্রোজেন লেড অক্সাইডের সঙ্গে রিয়াকশন করবে। রিয়াকশন করার আগে প্লাস দিয়ে দেবে। SO4- কি করবে? সে লেটের দিকে এগোবে। এগোনোর পর এখানে নেগেটিভ দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পর SO4 লেটের সঙ্গে রিয়াকশন করবে। এবার ক্রমাগত এরকম চলতে থাকলে এখানে প্লাস চার্জ বাড়বে, এখানে মাইনাস চার্জ বাড়বে। তাহলে একদিকে যদি প্লাস বাড়ে, একদিকে যদি মাইনাস বাড়ে, ইলেকট্রিক ইন্টেন্সিটি তৈরি হবে। আমরা জানি ইলেকট্রিক ইন্টেন্সিটি কাজ করে প্লাস থেকে মাইনাস। কোন দিকে কাজ করে ইলেকট্রিক ইন্টেন্সিটি? প্লাস থেকে মাইনাস। যত বেশি প্লাস চার্জ তৈরি হবে, যত বেশি মাইনাস চার্জ তৈরি হবে, ইলেকট্রিক ইন্টেন্সিটি ভ্যালু বাড়তে থাকবে। তাই ইলেকট্রিক ইন্টেন্সিটি ভ্যালু যদি বাড়তে থাকলে কি হবে না, আমরা একটা ফোর্স পাবো। ফোর্স ইকুয়ালস টু ইলেকট্রিক ইন্টেন্সিটি টু চার্জ। আমরা জানি প্লাস চার্জ কোন দিকে ফোর্স হয়, এটা আমরা বলেছি আগে। না, ইন্টেন্সিটি যদি এদিকে কাজ করে, প্লাস চার্জের উপর ফোর্স ওই দিকে, আর ইন্টেন্সিটি যদি এদিকে কাজ করে, ইলেকট্রিক উপর ফোর্স এই দিকে হবে। তাহলে এই প্লাস প্লাস এই দিকে আসছিল, আর এই ইন্টেন্সিটি ওকে কোন দিকে ফোর্স দেবে? ওর যেই দিকে আসতে চাইছে তার উল্টো দিকে ফোর্স দেবে। তাহলে H++ কে এই দিকে ফোর্স লাগাবে কে? ইলেকট্রিক ইন্টেন্সিটি। আবার SO4- এই দিকে যাচ্ছিল, কার দিকে? লেটের দিকে। তাহলে ইন্টেন্সিটি SO4- কে ফোর্স দেবে। কোন দিকে ফোর্স দেবে? না, লেট এদিকে আছে, তাহলে এটা নেগেটিভ। ইন্টেন্সিটি কাজ করছে এইদিকে, তাহলে SO4- যাচ্ছিল এইদিকে, তাকে এইদিকে ফোর্স দেবে। অর্থাৎ SO4- একে ফোর্স লাগাবে এইদিকে। তাহলে ইনিশিয়াল স্টেজে এটা পারেনি,
কারণ ইনিশিয়াল স্টেজে ইন্টেন্সিটি মান কম ছিল, যত প্লাস চার্জ বেড়েছে যত মাইনাস চার্জ বেড়েছে ইন্টেন্সিটি মান বেড়েছে। মনে করো এই যে এইচ প্লাস প্লাস এইদিকে আসছিল মনে করো 10 নিউটন ফোর্সের জন্য, তখন ইন্টেন্সিটি মান এত কম ছিল যে 10 নিউটন তৈরি করতে পারেনি ফোর্স। যত বেশি প্লাস চার্জ বাড়লো মাইনাস চার্জ বাড়লো ইন্টেন্সিটি বাড়লো, বাড়তে বাড়তে যখন 10 নিউটন ফোর্স তৈরি করতে পারবে, মানে এদিকে ছিল 10 নিউটন ফোর্স জন্য, এই ইন্টেন্সিটি যখন উল্টো দিকে প্লাস চার্জের উপর 10 নিউটন ফোর্স দেবে, কারণ ইন্টেন্সিটি প্লাস চার্জকে তার সেম ডাইরেকশনে ফোর্স দেয়, তাহলে দুটো ফোর্স যদি সমান হয়ে যায় তাহলে এইচ প্লাস প্লাস আর এদিকে আসবে না। একইভাবে SO4 মাইনাস মাইনাস যে লেটের দিকে যাচ্ছিল তার উপর ইন্টেন্সিটি এদিকে ফোর্স দেবে, দিয়ে কেমিক্যাল রিঅ্যাকশন স্টপ করে দেবে। সেই মুহূর্তে এখানে যে প্লাস এখানে যে মাইনাস হবে, প্লাস মানে পজিটিভ পোটেনশিয়াল, মাইনাস মানে নেগেটিভ পোটেনশিয়াল, সেই পোটেনশিয়াল ডিফারেন্সের মান সর্বোচ্চ হবে। সেই পোটেনশিয়াল ডিফারেন্সের মান কি হবে? সর্বোচ্চ হবে। এবার আমরা ফিরে আসি ইলেকট্রিক সেলের ব্যাপারে। ইলেকট্রিক সেল কাকে বলছে না, যে যন্ত্রের সাহায্যে রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা যায়। আমরা যদি দেখি এখানে যে এই যে কেমিক্যাল এনার্জি একদিকে প্লাস একদিকে মাইনাস তৈরি করছে, আমি যদি এখানে একটা বাল্ব লাগিয়ে দিই বা একটা রেজিস্ট্যান্স লাগিয়ে দিই তাহলে কি হবে না, যেহেতু এইদিকে ইলেকট্রন কম এইদিকে ইলেকট্রন বেশি, তাহলে ইলেকট্রন গুলো এখান থেকে এইদিকে যাবে। তার ইলেকট্রন যদি এদিকে যায় কারেন্ট উল্টো দিকে পাবো, সঙ্গে সঙ্গে এখানে বাল্বটা জ্বলতে শুরু করবে। অর্থাৎ এর ভেতরে কেমিক্যাল এনার্জি ইলেকট্রিক এনার্জিতে কনভার্ট হচ্ছে। আমাদের এত কিছু জানতে হবে না, আমরা শুধু জানবো, জানারই দরকার নেই, এত টেনশন নেওয়ার দরকার নেই, রিল্যাক্স। আমি জাস্ট ফিল নেওয়ার জন্য বললাম, এটা আমার লাগবে না। আমরা শুধু কি জানবো যে ইলেকট্রিক সেল কাকে বলে। ইলেকট্রিক সেল এমন একটা মানে ডিভাইস বা যন্ত্র বা আমরা কোষ বলতে পারি, যে কি করছে কেমিক্যাল এনার্জিকে ইলেকট্রিক এনার্জিতে কনভার্ট করছে। তাকেই বলবো আমরা তড়িৎ কোষ। এই তড়িৎ কোষের সিম্বল হচ্ছে এই বড় যেটা দাঁড়িয়ে আছে ওটা হচ্ছে পজিটিভ, আর যেটা ছোট হচ্ছে নেগেটিভ। তাহলে এটা কি বললাম, এটা হবে বাবু পজিটিভ, আর এইটা কি হবে নেগেটিভ। এবার ব্যাটারি কি, ব্যাটারি সিম্বল অনেক কটা সেল, ধরো এই একটা সেল, এই একটা সেল, এই একটা সেল, এই একটা সেল, এই পুরো মিলে একটা ব্যাটারি তৈরি করে। অনেক কটা সেল একসঙ্গে মিলে কি তৈরি করে, ব্যাটারি তৈরি করে। তাহলে অনেক কটা সেল একসঙ্গে মিলে কি তৈরি করে, ব্যাটারি তৈরি করে। হ্যাঁ স্যার আমি বুঝতে পেরেছি। তাহলে 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 আমরা বুঝতে পেরেছি এখানে যে সেল কাকে বলছে আর ব্যাটারি কাকে বলছে, সেলের সিম্বল কি ব্যাটারি সিম্বল কি, আগে যেগুলো পড়ালাম কিচ্ছু লাগবে না। তোমরা শুধু জানবে যে তড়িৎ কোষ তাকেই বলবো যে কেমিক্যাল এনার্জিকে ইলেকট্রিক এনার্জিতে কনভার্ট করতে পারে। ঠিক আছে, এবার একটা সেলের কতটা পাওয়ার, কতটা ক্ষমতা, আমি একদিকে দেখলাম কি হচ্ছে, একদিকে দেখলাম আমরা একদিকে দেখলাম প্লাস একদিকে মাইনাস। তাহলে প্লাস মাইনাসের জন্য কি হচ্ছিল না, পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি হচ্ছিল। কি তৈরি হচ্ছিল, পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি হচ্ছিল। এবার এই সেলটার পোটেনশিয়াল ডিফারেন্স সেটা কত, তার মাপার প্যারামিটার হচ্ছে তড়িৎ চালক বল, যাকে ইংলিশে বলে ইলেকট্রোমোটিভ ফোর্স, সংক্ষেপে বলা হয় ইএমএফ, তড়িৎ চালক বল। তড়িৎ চালক বল কাকে বলে, জিনিসটা কি, ব্যাটারি বহিস্থ বর্তনী বিচ্ছিন্ন থাকা অবস্থায়, ফিরে আসি,
ব্যাটারি বহিস্থ বর্তনী সংযোগ বিচ্ছিন্ন থাকা অবস্থায়, এই ব্যাটারি বহিস্থ বর্তনী সংযোগ বিচ্ছিন্ন থাকা অবস্থায়, দেখো বহিস্থ বর্তনী সংযোগ বিচ্ছিন্ন এই কথাটা কেন বলছে না, আমি যখনই কোনো কিছু কানেক্ট করে দেব এদিক থেকে নেগেটিভ এদিকে চলে আসবে, তাহলে নেগেটিভ এখানে কমবে, এখানেও পজিটিভ কমবে, তাহলে পোটেনশিয়াল ডিফারেন্সটা কমে যাবে। আমি ম্যাক্সিমাম পোটেনশিয়াল ডিফারেন্স কখন থাকবে, যখন ব্যাটারিটা ডিসকানেক্ট থাকবে এক্সটার্নাল সার্কিট, যখন কোনো কারেন্ট ফ্লো হবে না। মানে আমার কাছে একটা ব্যাটারি আছে, যে ব্যাটারিটা আমার হাতে আছে, ধরো এই যে আমরা রিমোটে যে ব্যাটারিটা ঢোকাই 1.5 ভোল্টের ব্যাটারি, সেটা আমার হাতে আছে। তখন যেটা ভোল্টেজের কথা বলছি, তখন পজিটিভ ও নেগেটিভ দু প্রান্তে যে ভোল্টেজের কথা বলছি, আমি সেই ভোল্টেজের কথা বলছি। যখন সেটাকে রিমোটের মধ্যে ঢুকিয়ে দেবো আমি সেটার কথা বলছি না। ওই জন্য বলছি বহিস্থ বর্তনী ডিসকানেক্ট অবস্থায়। আমরা বলি না, আমরা একটা পেন্সিল ব্যাটারি কিনতে গেলাম যার ইএমএফ মানে তড়িৎচালক বল 1.5 ভোল্ট, ওটা তখনই 1.5 ভোল্ট হয় যখন তুমি কিনতে গেলে তোমার হাতের মধ্যে রেখেছো, তখন যখন তুমি ঘড়ির মধ্যে ঢুকিয়ে দেবে বা তুমি কোনো রিমোটের মধ্যে ঢুকিয়ে দেবে তখন আর 1.5 থাকবে না, কারণ এইদিকে মাইনাস এইদিকে প্লাস চার্জ কমতে থাকবে, ওটার কথা বলা হচ্ছে না। ওই জন্য বলছি ব্যাটারি ডিসকানেক্ট থাকা অবস্থা, মানে ব্যাটারি এক্সটার্নাল সার্কিট ডিসকানেক্ট থাকা অবস্থায়, সংযোগ বিচ্ছিন্ন থাকা অবস্থায় যদি যদি আমরা দেখো কোন প্লাস চার্জকে দিয়ে এখানে রাখি, ইন্টেন্সিটি কাজ করছে, তাহলে প্লাস চার্জ কোন দিকে চলে যাবে না, এটা হচ্ছে অ্যানোড, এটা হচ্ছে ক্যাথোড, তাহলে প্লাস চার্জের ডাইরেকশন কোন দিকে হবে না, এই প্লাস রিপালশন, এই মাইনাস এই প্লাস অ্যাট্রাকশন, সে নিজে থেকে কি করবে অ্যানোড থেকে ক্যাথোডের দিকে চলে যাবে। না, এটা করলে হবে না, আমাকে ওয়ার্ক ডান করতে হবে। কে করবে, এক্সটার্নাল এজেন্ট ওয়ার্ক ডান করবে। তাহলে আমরা কি বলবো, যখন বহিস্থ বর্তনী বিচ্ছিন্ন থাকা অবস্থায় একটা ব্যাটারির নেগেটিভ মানে অ্যানোড থেকে ক্যাথোডে একক পরিমাণ পজিটিভ চার্জকে নিয়ে যেতে যে পরিমাণ আমি কার্য করব, সেই কার্যটাই হবে ওই ব্যাটারির তড়িৎচালক বল। তাহলে কি বললাম দেখে নাও ভালো করে, এটাই বললাম ব্যাটারি বহিস্থ বর্তনী বিচ্ছিন্ন থাকা অবস্থায়, এটা খুব ইম্পর্টেন্ট, থাকা অবস্থায় ঋণাত্মক মেরু মানে ক্যাথোড থেকে, ধনাত্মক মেরুতে মানে অ্যানোডে একক ধনাত্মক আধানকে নিয়ে যেতে, মানে ইউনিট পজিটিভ চার্জকে নিয়ে যেতে যে পরিমাণ কার্য করা হয়, সেই কার্যের মান ব্যাটারি তড়িৎচালক বলের সমান হবে। তাহলে আমি যদি একটা ব্যাটারির নেগেটিভ টার্মিনাল থেকে পজিটিভ টার্মিনালে যদি প্লাস চার্জকে নিয়ে যাই, এমনি তো প্লাস চার্জ প্লাস থেকে মাইনাস দিকে চলে যেতে চায়, মানে অ্যানোড থেকে ক্যাথোড দিকে চলে যেতে চায়, কিন্তু আমি যদি উল্টো দিকে নিয়ে যাই তাহলে আমাকে একটা কার্য করতে হবে না, করতে হবে। তাহলে বলছে সেটাই যে ইউনিট পজিটিভ চার্জকে এক্সটার্নাল সার্কিট ডিসকানেক্ট থাকা অবস্থায় আমি যদি ব্যাটারি নেগেটিভ টার্মিনাল মানে ক্যাথোড থেকে যদি অ্যানোডে নিয়ে যাই, তাহলে আমাকে একটা কার্য করতে হবে, যে পরিমাণ আমি কার্য করব সেটাই হবে ওই ব্যাটারি তড়িৎচালক বলের সমান, এবার ইউনিট অফ ইলেকট্রোমোটিভ ফোর্স, তড়িৎচালক বলের একক কি হবে, তাহলে আমি কি বললাম, যে পরিমাণ আমি কার্য করব, কত পরিমাণ চার্জকে নিয়ে যাব বললাম না, একক পরিমাণ চার্জ। আমি বললাম একক পরিমাণ চার্জ নিয়ে যাব। মনে করো আমি মনে করো এখান থেকে এখানে কিউ পরিমাণ চার্জকে নিয়ে যেতে ডাব্লিউ কার্য করেছি, তাহলে একক পরিমাণ চার্জকে নিতে কত কার্য করব, এটাই, তাহলে এটাকেই বলবো তড়িৎচালক বল। তাহলে একক কি হবে ভালো করে দেখো, এসআই ইউনিট না, এটার একক হয় আমরা জানি জুল, আর এটার একক হয় কুলম, তাহলে জুল পার কুলম মানে কি হবে ভোল্ট, অর্থাৎ ব্যাটারি তড়িৎচালক বল ভোল্ট। অর্থাৎ ওই জন্য আমরা যে
ব্যাটারিগুলো কিনি, বা বড় ব্যাটারি হোক, ছোট ব্যাটারি হোক, বাইকে ব্যাটারি হোক, গাড়ি ব্যাটারি হোক, সেটা কি হয়? ভোল্টে হয়। এইখান থেকেই এসছে। অর্থাৎ ইলেকট্রোমোটিভ ফোর্সের তাহলে ইউনিট কি হবে? এসআই ইউনিট হবে ভোল্ট। আর সিজেস ইউনিট যদি বলে, এর আগে আমরা আলোচনা করেছি আগের লেকচারে, স্ট্যাট ভোল্ট হবে। কি হবে বললাম? স্ট্যাট ভোল্ট হবে। আচ্ছা স্যার, বুঝতে পেরেছি। তাহলে জুল পার কুলম মানে ভোল্ট। যদি আমাদের বোকা বানায় যে ইলেকট্রোমোটিভ ফোর্সের ডাইমেনশন লেখো, তাহলে চোখ বন্ধ করে আমরা ভোল্টের ডাইমেনশন লিখে দেবো। মানে ইলেকট্রোমোটিভ ফোর্সের ডাইমেনশন হবে, এটা জুল মানে ওয়ার্ক ডান, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। এটা কুলম, কুলম মানে কি হয়? অ্যাম্পিয়ার ইন্টু সেকেন্ড, যেটা আমি জানি আই ইন্টু টি। তাহলে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3 আই টু দি পাওয়ার -1। আই টু দি পাওয়ার কি হয়? -1। একদম ঠিক, একদম ঠিক, কোনো প্রবলেম নেই। আচ্ছা দাঁড়াও, এবার বলছে ইলেকট্রোমোটিভ ফোর্স অফ আ ব্যাটারি 1.5 ভোল্ট। একটা ব্যাটারি তড়িৎচালক বল 1.5 ভোল্ট বলতে কি বোঝো? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে 1.5 আমি এখানে কি লিখেছি? ইকুয়ালস টু ডাব্লিউ বাই কিউ। এটা কত বললাম? 1.5 ইকুয়ালস টু ডাব্লিউ। তাহলে কিউ ইকুয়ালস টু কত হবে? না, আমি বলেছি ভোল্ট। ভোল্ট মানে কিসের একক? এসআই। তাহলে ভোল্ট মানে কিসের একক? এসআই। তাহলে এইটা হবে বাবু, এটা হবে 1 কুলম। তাহলে এটাকে কি বলবো? 1.5 জুল। তাহলে আমি ডাব্লিউ ইকুয়ালস টু লিখছি 1.5 জুল। তাহলে আমি কি বলবো? আমি আগেরটাই বলবো যে কোনো ব্যাটারির এক্সটার্নাল সার্কিট ডিসকানেক্ট থাকা অবস্থায়, বহিঃস্থবর্তনী সংযোগ বিচ্ছিন্ন থাকা অবস্থায় আমরা যদি ক্যাথোড থেকে অ্যানোডে 1 কুলম চার্জকে নিয়ে যেতে যদি 1.5 জুল ওয়ার্ক ডান করি, তাহলে ওই ব্যাটারির তড়িৎচালক বল মানে ইলেকট্রোমোটিভ ফোর্সের ভ্যালু হবে কত? 1.5। এটাই হচ্ছে কারেক্ট। ঠিক আছে, কোনো অসুবিধা নেই? না স্যার, কোনো অসুবিধা নেই, আমরা এটা বুঝতে পেরেছি। আমি ইংলিশ বাংলায় লিখে নিয়েছি, তোমরা ছাপ নিয়ে নাও। ছাপ নিয়ে নাও মানে টুক করে স্ক্রিনশট নিয়ে নাও। হ্যাঁ স্যার, আমরা নিয়ে নিয়েছি, কোনো অসুবিধা নেই। দেখ, তোদের আজকে আমি লেকলেন সেল বানিয়ে দেখাবো। এখানে প্রথমে কিছু আমি মানে জল নিয়েছি, তারপর আমি কি করলাম, এখান থেকে অ্যামোনিয়াম ক্লোরাইড নিয়ে এখানে ডাললাম, দিয়ে ভালো করে মিক্সড করলাম। এবার এটা রেখেছি মাল্টিমিটার, যার সাহায্যে ভোল্টেজ মাপবো আর কারেন্ট মাপবো। আর এটা হচ্ছে খুব ইলেকট্রিক সেন্সিটিভ ইনস্ট্রুমেন্ট। কারেন্টটা ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ আছে সেটা জানতে পারবো, এবং কারেন্টের খুব স্মল ভ্যালু এটা মেজারমেন্ট করতে পারে। তো এটার মধ্যে এটাকে ডোবালাম। অবশ্যই আমি এখনও জানি না কোনটা ক্যাথোড কোনটা অ্যানোড, সেটা বলে দেবে। এই কালোটাকে এখানে কানেক্ট করলাম, ক্রোকোডাইল পিনটাকে, আর হলুদটাকে এখানে কানেক্ট করলাম। দিয়ে কি করলাম দেখ, এইটাকে রেডটাকে ব্ল্যাকের সঙ্গে কানেক্ট করলাম, আর এইটাকে এইটার সঙ্গে আমি কানেক্ট করলাম। দেখো, দিয়ে অন করছি আমি এখানে ভোল্টেজটা পাওয়ার জন্য। এখানে ভোল্টেজটা দেখাচ্ছে 1.540 ভোল্ট দেখাচ্ছে, মাইনাস দেখাচ্ছে। তো মাইনাস দেখাচ্ছে মানে আমাকে বুঝতে হবে আমি এই রেডটা যার সঙ্গে কানেক্ট করেছি উল্টো কানেক্ট করেছি। তবে এটা উল্টে দিলাম, দেখ এবার প্লাস আসবে, এবার দেখ ভোল্টেজটা প্লাস হয়েছে মানে এটা নেগেটিভ ব্ল্যাকটা, মানে এইটা হচ্ছে ক্যাথোড আর এইটা হচ্ছে অ্যানোড। এখন এদের মধ্যে মানে এই সেলটার মধ্যে কত কারেন্ট তৈরি হয়েছে সেটা আমরা মেজারমেন্ট করতে চাই।
দেখ কারেন্টের ভ্যালু হয়েছে 41.2 মিলি অ্যাম্পিয়ার, 41 তাই এটা ফ্যাকচুয়েট করছে। এখন দেখতে পাচ্ছি আমরা 46.4 মিলি অ্যাম্পিয়ার। ঠিক আছে, এবার আমি গ্যালভানোমিটারে টাচ করছি, কারেন্টটা ক্লকওয়াইজ না যাচ্ছে না অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছে আমরা সেটা বুঝতে পারবো। ঠিক আছে, সেটা দেখাচ্ছি। দেখ এখানে কানেক্ট করলাম, তাহলে এই ডিরেকশানে কারেন্ট যাচ্ছে, এই ডিরেকশানে কারেন্ট মানে এটা কি বলবো না এইটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, অর্থাৎ এই ব্যাটারিতে সার্কিটে কারেন্ট যাচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। যদি এটা আমি উল্টে দেই, দেখ এটাকে এখানে কানেক্ট করলাম, দেখ গ্যালভানোমিটার কাঁটা উল্টো দিকে নড়ছে, তখন কিন্তু ক্লকওয়াইজ হচ্ছে। তো ঠিক, আশা করি তোরা এটা বুঝতে পেরেছিস। এটা ছিল কি লেকল্যান্ড সেলের ডেমোস্ট্রেশন। দেখো তোমাদের মাধ্যমিকে 2015, 2014, 2012-তে কি কি কোশ্চেন এসছে দেখো। বলছে একটা কোষের তড়িৎচালক বল ই ভোল্ট কোষের ধনাত্মক মেরু থেকে ঋণাত্মক মেরুতে 1 কুলম আধানকে নিয়ে যেতে কত কার্য করা হবে। তাহলে আমরা জানি ওয়ার্ক ডান ইকুয়ালস টু পোটেনশিয়াল ডিফারেন্স ইনটু চার্জ। আমরা তো দরকার নেই, আমি তো এক্ষুনি শিখিয়ে এসেছি, ই ইকুয়ালস টু ডাব্লিউ বাই কিউ। তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু কত হবে, ই ইন্টু কিউ। এটা কত, ই বলেছে, এটা কত 1 বলেছে, কত 1 কুলম, তাহলে কত হবে ই জুল। তাহলে একটা ব্যাটারির তড়িৎচালক বল ই, তাহলে 1 কুলম চার্জকে যদি ধনাত্মক মেরু থেকে ঋণাত্মক মেরুতে নিয়ে যাওয়া হয় তাহলে কত পরিমাণ কার্য করতে হবে না ই জুল পরিমাণ কার্য করতে হবে। এটা তোমাদের মাধ্যমিকে 2015 সালে এসছে। 2014 সালে কি এসে দেখো, একটি কোষের তড়িৎচালক বল 6 ভোল্ট বলতে কি বোঝো, একই জিনিস বলবে যে একটা ব্যাটারির এক্সটার্নাল সার্কিট ডিসকানেক্ট থাকা অবস্থায় আমি যদি ঋণাত্মক মেরু থেকে মানে নেগেটিভ থেকে যদি পজিটিভে আমি 1 কুলম চার্জকে নিয়ে যাই তাহলে আমাকে 6 জুল ওয়ার্ক ডান করতে হবে, তবেই ওই ব্যাটারি তড়িৎচালক বল কত হবে 6 ভোল্ট হবে। একদম ঠিক। এবার বলছে কোষের তড়িৎচালক বল বলতে কি বোঝো, আমি তো বলে এসেছি ওই তড়িৎচালক বলের সংজ্ঞা দেবে যেটা আমি বলে এসেছি আগে। তাহলে এটাও পারবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। বুঝতে পারলে কি পারলে না কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমাকে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। নেক্সট কি বলছে দেখো, ডিফাইন কারেন্ট কাকে বলে। ওরে বাবা, আমরা কারেন্ট ইলেকট্রিসিটি পড়ছি, আমরা এখনো কারেন্ট কাকে বলে জানি না। জানবো। ধরো এই একটা তার আছে, এই তারের মধ্যে আমি কি করলাম বাবু, একটা ছেদ নিলাম, এই ছেদ নিয়েছি মানে সেকশন নিয়েছি। দেখলাম কি দেখলাম, এদিকে ইলেকট্রন যাচ্ছে, টি সেকেন্ডে এনটা ইলেকট্রন গেছে, তাহলে কারেন্ট কিন্তু তার উল্টো দিকে পাবো। তাহলে ওই সেকশনের মধ্য দিয়ে টি সেকেন্ডে কত চার্জ গেছে না একটা ইলেকট্রনের চার্জ ই, যদি এনটা ইলেকট্রন যায় তাহলে চার্জ কত হবে এনই। তাহলে 1 সেকেন্ডে কত চার্জ যাবে এনই বাই টি, তাকেই বলবো আমি কারেন্ট, এটাকেই বলবো আমরা কিউ বাই টি। তাহলে I ইকুয়ালস টু এনই বাই টি ইকুয়ালস টু কিউ বাই টি। তাহলে আমি কি বলতে পারি, আমি এটাই বলতে পারি যে কারেন্ট হচ্ছে কোন পরিবাহীর 1 সেকেন্ডে, দেখো আমি এরকম লিখতে পারি I ইকুয়ালস টু কিউ যখন টি ইকুয়ালস টু 1। কোন পরিবাহীর কোন ছেদের মধ্য দিয়ে কোন সেকশনের মধ্য দিয়ে 1 সেকেন্ডে যে পরিমাণ চার্জ ফ্লো করে তাকেই আমরা কি বলবো কারেন্ট। অর্থাৎ কারেন্ট মানে হচ্ছে কোন পরিবাহীর কোন সেকশনে রেট অফ ফ্লো অফ চার্জ
আধান প্রবাহের হারকে আমরা কি বলবো? কারেন্ট। আমি বলেছিলাম না, সময় দাও, চার্জের মাত্রা কি করে আসে আমরা বলে দেবো। দেখো না, এখন সময় এসছে, তাহলে কিউ ইকুয়ালস টু কত হচ্ছে? আই ইন্টু টি। তাহলে আই কি? ফান্ডামেন্টাল ইউনিট, মূল একক। কি দিয়ে লেখা হয়? ক্যাপিটাল আই অথবা ক্যাপিটাল এ। তাহলে আই, সময় কি? টি, তাহলে ডাইমেনশন কি হলো? আইটি। তাহলে চার্জের ডাইমেনশন কি হলো? আইটি। আর কারেন্টের ডাইমেনশন কি? ফান্ডামেন্টাল ইউনিট ডাইমেনশন হচ্ছে আই। ঠিক আছে, কোনো সমস্যা নেই না স্যার? আমরা বুঝতে পেরেছি, কোনো সমস্যা নেই। খুব ইম্পর্টেন্ট সমীকরণ, এটা দিয়ে আমাদের নিউমেরিক্যাল করতে হবে। আচ্ছা স্যার, এবার এই কারেন্টে সিজিএস আর এসআই ইউনিট কি হবে? না দেখো, আমি যদি এসআই ইউনিট বলি, যদি এসআই ইউনিট বলি, এসআই ইউনিট, তাহলে কি হবে? কুলম পার সেকেন্ড, অর একে বলা হবে অ্যাম্পিয়ার। এই কুলম পার সেকেন্ডকে আমরা কি বলবো? অ্যাম্পিয়ার। তাহলে কুলম পার সেকেন্ড, অর আমরা একে বলবো অ্যাম্পিয়ার। ঠিক আছে, এবার সিজিএস এ কুলমকে আমরা কি বলবো? না আমরা স্ট্যাট কুলম, এসটিএটি স্ট্যাট কুলম পার সেকেন্ড। এই স্ট্যাট কুলম পার সেকেন্ডকে অর বলা হয় স্ট্যাট অ্যাম্পিয়ার, অর একে বলা হয় ইএসইউ অফ কারেন্ট। এটা বলে, বুঝতে পেরেছি? এদের মধ্যে রিলেশন কি আমরা বার করব। এদের মধ্যে রিলেশন কি? ঠিক আছে, দেখি রিলেশন আমরা বার করব। আমরা রিলেশনটা বার করি। আমরা 1 অ্যাম্পিয়ার সমান আমরা কি পেলাম? এক্ষুনি দেখলাম 1 অ্যাম্পিয়ার মানে হচ্ছে 1 কুলম বাই 1 সেকেন্ড। তাহলে 1 কুলম 3 into 10 to the power 9 স্ট্যাট কুলম বাই 1 সেকেন্ড। তাহলে 1 অ্যাম্পিয়ার equals to 3 into 10 to the power 9, 3 into 10 to the power 9, 1 ampere equals to 3 into 10 to the power 9। এটা কি হবে? না এটার একক হবে আমাদের, এটা অ্যাম্পিয়ার, সরি আমাদের স্ট্যাট কুলম বাই অ্যাম্পিয়ার আছে, তাহলে এটা হবে স্ট্যাট অ্যাম্পিয়ার। স্ট্যাট স্ট্যাট অ্যাম্পিয়ার or ESU of current, তাহলে 1 অ্যাম্পিয়ার। তবে এই রিলেশনটা লাগবে না, কোনো দরকার নেই, কোনো হেডেক নিতে হবে না, এই রিলেশন লাগবে না, শুধু জানলেই হবে, কি জানতে হবে? এসআই তে কারেন্টের এসআই ইউনিট কি হবে? অ্যাম্পিয়ার। আর কারেন্টের ডাইমেনশন কি জানতে হবে। আরো কিছু কারেন্টের স্মল ইউনিট আছে, যেরকম 1 মিলি অ্যাম্পিয়ার সমান 10 to the power -3 অ্যাম্পিয়ার। 1 মিলি অ্যাম্পিয়ার 10 to the power -3 অ্যাম্পিয়ার। মাইক্রো মিলিচ্ছে আরো ছোট, 1 মাইক্রো অ্যাম্পিয়ার সমান 10 to the power -6 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে মিলি আর মাইক্রোর মধ্যে রিলেশন। হ্যাঁ স্যার, আমরা বুঝতে পেরেছি, কোনো অসুবিধে নেই। ঠিক আছে, কারেন্টের ডাইমেনশন তো বলে দিয়েছি, আইও লিখতে পারো অর এ লিখতে পারো। এটা হচ্ছে ফান্ডামেন্টাল ইউনিট। কি ইউনিট? ফান্ডামেন্টাল মানে মূল একক। ডিফাইন 1 অ্যাম্পিয়ার। দেখো 1 অ্যাম্পিয়ারের ডেফিনেশন দেব। তাহলে এই যে আমরা পেয়েছি আই ইকুয়াল টু কিউ বাই টি, এখান থেকেই আসি কিউ বাই টি। তাহলে আই এর জায়গায় 1 অ্যাম্পিয়ার বসিয়ে দাও, বসিয়ে দিলাম। কিউ কি কত? 1। আচ্ছা দাঁড়াও, একটা কাজ করি, আই এর জায়গায় 1 বসাই, কিউ টি ইকুয়ালস টু 1 সেকেন্ড। তাহলে কিউ ইকুয়ালস টু 1 কুলম, টি ইকুয়ালস টু 1
সেকেন্ড। তাহলে আমি কি বলবো? আমি এটাই বলবো যে যে কোন পরিবাহীর কোন ছেদের মধ্য দিয়ে যদি 1 সেকেন্ডে 1 কুলম চার্জ প্রবাহিত হয়, কোন কন্ডাক্টরে কোন সেকশনের মধ্য দিয়ে যদি 1 সেকেন্ডে কত বললাম, যদি 1 কুলম চার্জ ফ্লো করে, তাহলে ওই কন্ডাক্টরে কারেন্টের ভ্যালু হবে কত? 1 অ্যাম্পিয়ার। কারেন্টের ভ্যালু কত হবে? 1 অ্যাম্পিয়ার। হ্যাঁ স্যার, আমরা বুঝতে পেরেছি। কি শোনাবো না? সবাই বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আপনি নেক্সট টপিক পড়া। আচ্ছা, বুঝেছি। দেখো, এখানে একটা কোশ্চেন এসছে। কোশ্চেনটা এসছে মানে কি, আমি কোশ্চেনটা দিয়েছি। কি বলছে? হাউ মেনি ইলেকট্রন পাস through about in 1 minute if the current passing through the wire is 200 milliampere। তাহলে একটা তার আছে 1 মিনিট মানে 60 সেকেন্ড। কত কারেন্ট গেছে না বলে দিয়েছে, কারেন্টের মান 200 ইন্টু 10⁻³ অ্যাম্পিয়ার। ঠিক আছে, তারের মধ্যে কত সংখ্যক ইলেকট্রন অতিক্রম করবে? তারের মধ্যে কত সংখ্যক ইলেকট্রন অতিক্রম করবে এটা বার করতে বলেছে। আমরা তাহলে কি লিখতে পারি? I ইকুয়ালস টু আমরা জানি, এক্ষুনি বার করেছি, Ne/T। তাহলে নাম্বার অফ ইলেকট্রন, n মানে কি? নাম্বার অফ ইলেকট্রন। তাহলে n হচ্ছে I ইন্টু T/E। তাহলে I কত দেওয়া আছে? 200 ইন্টু 10⁻³ T কত দেওয়া আছে? 60। E কত? 1.6 ইন্টু 10⁻⁻⁹। একদম ঠিক। হ্যাঁ স্যার, একদম ঠিক, কোনো অসুবিধে আমরা দেখতে পাচ্ছি না। 200, এখানে এটা 10 যাবে, 10⁻⁻3, এটা 60, আচ্ছা এটা 10⁻19, আর এটা হচ্ছে 16। হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধে নেই। তাহলে এখানে দেখ 1 2 3, তাহলে 10⁻³ কাটাকাট করে কেটে দাও। তাহলে এটা 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 সব কেটে গেল। হ্যাঁ স্যার, কেটে গেছে, কোনো অসুবিধে নেই। এইটা হয়ে যাবে 10⁻20। হ্যাঁ, তাহলে 2 ইন্টু 6/16 ইন্টু 10⁻20। কোনো অসুবিধা আছে? না স্যার, কোনো অসুবিধা নেই। তাহলে 2 8 16, আর এটা হচ্ছে 3, আর এটা হচ্ছে 4। 3/4 ইন্টু 10⁻20। তাহলে এটা করলে কত আসছে দেখি? 3/4 ইন্টু 10⁻20। তাহলে 3/4, এখানে পয়েন্ট নাও। তাহলে 7 4 28, 28, 20, এবার 4 5 20 মানে 20। তাহলে এইটা আসছে 7.5। এটা করলে আসছে 7.75, সরি। তাহলে এটা আসছে 0.75 ইন্টু 10⁻20। এবার দশমিকটা দিকে সরিয়ে দাও, তাহলে 7.5 ইন্টু 10⁻20। এটাই হচ্ছে অ্যান্সার, যে 1 মিনিটে তারের মধ্যে যে ইলেকট্রন ফ্লো করবে তার ভ্যালু হবে 7.5 ইন্টু 10⁻20। কত সংখ্যক ইলেকট্রন যাচ্ছে ভাবো, প্রচুর সংখ্যক ইলেকট্রন যাচ্ছে। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি, কোনো অসুবিধে নেই। নেক্সট, ক্যালকুলেট দ্য নাম্বার অফ ইলেকট্রনস ফ্লোয়িং পার সেকেন্ড। ও, বুঝতে পেরেছি। একটা তারের মধ্যে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে 1 সেকেন্ডে কত ইলেকট্রন যাচ্ছে এটা জানা দরকার। একটা আমাদের বাড়ির তারে 1 অ্যাম্পিয়ার যদি কারেন্ট ফ্লো হয়, 1 সেকেন্ডে কত ইলেকট্রন যাবে
জানতে হবে আমাদের। আচ্ছা, I ইকুয়ালস টু NE বাই টি ইকুয়ালস টু কিউ বাই টি, কিউ মানে চার্জ। তাহলে আমাকে বার করতে হবে কি বার করতে হবে রে বাবু? 1 সেকেন্ডে কত সংখ্যক ইলেকট্রন যাচ্ছে, মানে n বাই টি বার করতে হবে। তাহলে n বাই টি ইকুয়ালস টু I বাই ই, কারণ আমরা জানতাম যে টি সেকেন্ডে nটা ইলেকট্রন যায়, 1 সেকেন্ডে n বাই টি। ঠিক আছে, তাহলে I এর ভ্যালু কত? I এর ভ্যালু বলে দিয়েছে 1, আর এটা হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19। তাহলে এটা হচ্ছে 10/16 10⁻19। কোনো অসুবিধা নেই। এটা হবে 5, এটা হবে 8 ইন্টু 10⁻19। তাহলে 5/8 5/8 এটা করতে হবে, তাই তো? হ্যাঁ স্যার, এটা করতে হবে। পয়েন্ট নিলাম 0, তাহলে 8 6 48 48। হ্যাঁ ঠিক আছে, তাহলে এখানে কত হচ্ছে? 8 6 48 20। এবার হচ্ছে 20 নিয়েছি, তাহলে 8 দুগুণে হচ্ছে 16 4 0 8 5 40, মানে 0.625। তাহলে এটা হবে 0.625 ইন্টু 10⁻8। 10⁻ কত এসছে আমাদের? আমাদের এসছে 19। সরি 10⁻কত এসছে আমাদের? 19। তাহলে আছে কত? 18। তাহলে দশমিকটা এদিকে সরিয়ে দাও, তাহলে 6.25 10⁻19। একদম ঠিক। 1 অ্যাম্পিয়ার যদি কারেন্ট ফ্লো হয় বাড়ির তারের মধ্যে, 1 সেকেন্ডে 6.25 ইন্টু 10⁻9টা ইলেকট্রন ফ্লো করবে। এত সংখ্যক ইলেকট্রন ফ্লো করবে। বুঝতে পেরেছো? স্ক্রিনশট নিয়ে নাও। হ্যাঁ স্যার, আমরা স্ক্রিনশট নিয়েছি। মোবাইলে রেখে দেবে? না না, মোবাইলে রাখবে না, ভালো করে প্র্যাকটিস করতে হবে। মোবাইলে ভুল করে রেখে দিও না, ঠিক আছে? হ্যাঁ স্যার ঠিক আছে, বুঝতে পেরেছি, কোনো সমস্যা নেই। এবার দেখ, 2024 সালে মাধ্যমিক একটা কোশ্চেন এসছে। কি কোশ্চেন এসছে দেখি? 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাত্রা কোনো পরিবাহীর মধ্য দিয়ে 30 সেকেন্ড সময় প্রবাহিত হলে মোট প্রবাহিত আধান কত হবে? আমরা এক্ষুনি দেখলাম I ইকুয়ালস টু কিউ বাই টি, তাহলে কিউ ইকুয়ালস টু I ইন্টু টি। I কত রে বাবু? I হচ্ছে 5, টি কত? 30, তাহলে 150 কুলম। তাহলে কত হবে? 150 কুলম। তাহলে এটা অপশন বিটা হবে কারেক্ট, 150 কুলম। ঠিক। ও লেকচার খতম। ঠিক আছে, তোমরা প্র্যাকটিস করতে রহো। নেক্সট লেকচার যেন ওয়েট করো। আমরা নেক্সট লেকচার কিছুক্ষণের মধ্যে বা কিছুদিনের মধ্যেই আমরা নিয়ে আসছি। এটা ভালো করে প্র্যাকটিস করো। টাটা, বাই বাই।